নমস্কার, নিউজ নাওয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। বুথ, মণ্ডল এবং জেলা পর্যায়ে নতুন কমিটি গঠন এবং নতুন সভাপতি চয়নের পর এবার পালা ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি চয়ন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সাংগঠনিক পর্যায়ে দফায় দফায় বৈঠক করেছে বিজেপি। তবে সর্বশেষ সিদ্ধান্ত নেবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। এদিকে আগামী দিন কয়েকের মধ্যে ঘোষণা হতে পারে ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতির নাম। দিল্লি বিধানসভা নির্বাচনের পর দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচন হওয়ার কথা থাকলেও ত্রিপুরার ক্ষেত্রে আগামী দিন কয়েকবার মধ্যেই ঘোষণা হতে পারে নতুন প্রদেশ সভাপতির নাম। বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসা খবর অনুযায়ী চলতি মাসের মধ্যে ত্রিপুরায় নতুন প্রদেশ সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে চলেছে দিল্লি। এই সময়ের মধ্যে যে কোনো দিন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নাম প্রকাশ করবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। উল্লেখ করা যেতে পারে, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ সহ উত্তর পূর্বাঞ্চলের প্রায় সব রাজ্যে ইতিমধ্যেই নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণা করে দিয়েছে বিজেপি। শুধুমাত্র ঘোষিত হয়নি ত্রিপুরা ও মণিপুরে দলের সভাপতির নাম। এক্ষেত্রে দলের ত্রিপুরা এবং মণিপুরের সভাপতির নাম একসঙ্গে ঘোষণা করতে পারে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। ত্রিপুরার একাধিক কারণে সিদ্ধান্তহীনতায় ভুগছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব বলে মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। 2028 বিধানসভা নির্বাচনের আগে 3 বছর সংগঠনকে সম্পূর্ণ আত্মনির্ভর না হোক, অন্তত একটা ভালো পজিশনে নিয়ে যাবার জন্য চুলচেরা বিশ্লেষণ করে এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বর্তমানে দলের যে সাংগঠনিক শক্তি রয়েছে সেটা যাতে ধরে রাখা যায়, তাই এখন মূল লক্ষ্য দলের সর্বভারতীয় নেতৃত্বের। বিজেপিতে প্রদেশ সভাপতি পদটি যে কোনো রাজ্যেই দলের সর্বোচ্চ পদ। সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ভুল হলে এর খেসারত দিতে হবে গোটা দলকে। এই অবস্থায় শুধু যোগ্য নেতৃত্ব দিয়ে বিরোধীদের কোণঠাসা করা নয়, মনোনীত প্রদেশ সভাপতি দলের সমস্ত অংশের কার্যকর্তা ও বিভিন্ন স্তরের পদাধিকারীদের পছন্দসই হওয়ায় বিষয়টিতেও গুরুত্ব দিচ্ছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। মূলত এই সমস্ত কারণে ত্রিপুরায় বিজেপির নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণার বিলম্ব হচ্ছে বলে মনে করে রাজনৈতিক তথ্যবিজ্ঞরা। এদিকে দলের প্রদেশ সভাপতি নির্বাচনের বিষয়টিকে কেন্দ্র করে সাংগঠনিক পর্যায়ে দফায় দফায় বৈঠক করছেন দলের দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীরা। সভাপতি হিসেবে যে নামে ঘোষণা হোক, তাকে যেন সার্বিকভাবে সহায়তা করা হয়, সেই বার্তাই দলের তৃণমূল পর্যায়ে পৌঁছে দিচ্ছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের ডিজিটাল ইন্ডিয়া ভাসানী বিভাগ অর্থাৎ ডিআইবিডির সাথে মৌ স্বাক্ষর করেছে ত্রিপুরা। ত্রিপুরার সমৃদ্ধ আঞ্চলিক ভাষার ব্যবহার বাড়ানো এবং নাগরিকদের ডিজিটাল সুবিধার জন্য রাজ্যের প্রচেষ্টায় স্বাক্ষর হয়েছে এই মৌ। উত্তর পূর্বাঞ্চলের প্রথম রাজ্য হিসেবে ত্রিপুরা এই মৌ স্বাক্ষর করেছে বলে প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে জানিয়েছেন তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বর্তমানে ত্রিপুরার অনেক নাগরিক ভাষার বাধার কারণে চ্যালেঞ্জের মুখোমুখি, বিশেষ করে গ্রামীণ ও উপজাতি এলাকায় যারা ইংরেজি বা হিন্দিতে সফটওয়্যার সিস্টেমের সাথে লড়াই করে, তাদের জন্য বিশেষ উপযোগী হবে এই প্রযুক্তি। সিএম হেল্পলাইন ও ই বিধান কিষাণ সহায়তা অ্যাপ এবং ই ডিস্ট্রিক্টের মতো বিদ্যমান সিস্টেমগুলির সাথে একীভূত হতে পারে এই প্রযুক্তি। आज जो मऊ अभी हो गया, साइन हो गया, ये त्रिपुरा सरकार के आईटी डिपार्टमेंट को ओर से बहुत सारी अचीवमेंट हम लोग कर दिया। सबसे बड़ी बात जो आज जो एग्रीमेंट हुआ, सारा देश में हम लोग, हमारा स्टेट त्रिपुरा, 8 स्टेट इन आवर कंट्री, और इसके साथ साथ में हम लोग पहला जो नॉर्थ ईस्टर्न रीजन में हम लोग के स्टेट में भाषण के साथ हम लोग आगे बढ़ा हुए हैं। सबसे एक इनका माध्यम से हमारा स्टेट का वही हम पहुंचेंगे। हमारा सिर्फ बेंगोली नहीं, हमारा 19 जनजातियों को कम्युनिटी है। इनके भी बहुत सारी भाषा होता है जो उनको लोग ये कल्चर जैसा होता है, कोई रियाल का होता है,
অচিরেই হতে চলেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে ক্যান্সার হাসপাতাল। এর সুবিধা লাভ করবেন উত্তর ত্রিপুরা, ধলাই ও ঊনকোটি জেলাসহ গোটা রাজ্যের ক্যান্সার আক্রান্ত রোগীরা। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। 2018 সালে রাজ্যে পালাবদলের পর ধর্মনগরে বিধায়ক তথা বর্তমান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ধর্মনগরে একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। স্বনামধন্য কাছাড় ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর নানা ঘাত প্রতিঘাত অতিক্রম করে রাজ্যের মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় হাসপাতাল নির্মাণের প্রচেষ্টা শুরু হয়। হাসপাতাল নির্মাণের জন্য বছরে 1 টাকা ফি অনুসারে 15 একর জমি অধিগ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ধর্মনগর শহরে আলগাপুরে ক্যান্সার হাসপাতাল স্থাপনের সরকারি প্রক্রিয়া মঙ্গলবার সম্পূর্ণ হয় বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। আমাদের বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাজির সঙ্গে দেখা করি, ওনাকে নিয়ে এবং ওনার সোসাইটির বেশ কয়েকজন ডাক্তারবাবুদেরকে নিয়ে আমাদেরকে আলগাপুরে জায়গা দিলেন ত্রিপুরা সরকার 15 একর, বছরে 1 টাকার মাত্র জরিমানা, 1 টাকা ফিসে। তো এরপরে সোসাইটির সবাই মিলে রাজি হলেন শিলচরে, আলাপ আলোচনা করে আজকে এখন সেটা কাগজপত্র সেটেলড হলো ডিএম অফিসে। ডিএম সাহেব, এসডিএম সাহেব মিলে এখন এই যে জায়গাটা সোসাইটির হাতে তুলে দেওয়া হলো। এখন আগে যাওয়ার প্রচেষ্টা, উনি যেটা বললেন কেন্দ্রীয় সরকারের বেশ কিছু ফান্ড আছে ক্যান্সার হসপিটালের সাহায্যের জন্য, যেটাকে মুখ্যমন্ত্রী সুপারিশ করতে হয়। ধর্মনগর শহরে ক্যান্সার হাসপাতাল নির্মাণের বিশাল কর্মকাণ্ডে এগিয়ে আসার জন্য কাছাড় ক্যান্সার হাসপাতাল সংস্থার কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক বিশ্ববন্ধু সেন। এছাড়া আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ডক্টর রবি খান্না ধর্মনগর শহরে ক্যান্সার হাসপাতাল নির্মাণের এই উদ্যোগে সামিল হওয়ার জন্য তাকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সহৃদয় উদ্যোগের জন্য এই হাসপাতাল নির্মাণ সম্ভব হবে বলে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক তথা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। আমি কাছাড় ক্যান্সার সোসাইটির সমস্ত কর্তা ব্যক্তিগণ, শিলচর নিবাসীগণ এবং ওনার সেক্রেটারি সাহেব ডাক্তার মিস্টার মজুমদার, আমার বহু পুরানো পরিচিত মানুষ, সেভাবে যোগাযোগ করেছিলেন। এবং ধন্যবাদ জানাই ডাক্তার রবি কান্নাকে, যে উনি পৃথিবীর অনেক জায়গায় যান চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন সেমিনারে। ধর্মনগরে ওনার এই উদ্যোগকে আমরা সকলে সাধুবাদ জানাই, ওয়েলকাম জানাই। পাশাপাশি ত্রিপুরা সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে, এটাকে স্যাংশন করার অনেক সময় লেগেছে আমাদের মুখ্যমন্ত্রী সহযোগিতা ডাক্তার মানিক সাহাজি এবং সবাই উদ্যোগকে স্বাগত জানিয়ে আজ থেকে কাছাড় ক্যান্সার হসপিটাল ধর্মনগরে স্থাপিত হওয়ার জন্য যে সফল প্রক্রিয়া শুভঙ্কর সেন, সবাই চেনেন ওকে, বিশেষ উদ্যোগ ছিল। চলুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা সফল কাজ করতে পারি মানুষের মঙ্গলের জন্য, মানুষের কল্যাণের জন্য। ধন্যবাদ। উত্তর ত্রিপুরা জেলার ক্যান্সার আক্রান্ত রোগীরা পরিষেবার জন্য কাছাড় ক্যান্সার হাসপাতালের দক্ষ চিকিৎসক তথা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ও ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ডক্টর রবি খান্নাকে পাবেন এবং এটি উত্তর ত্রিপুরা সহ রাজ্যের জন্য গর্বের বিষয় বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দেশে কাজের সংস্থান করে আয় বাড়িয়ে বাজার চাঙ্গা করার জন্য বাজেটের আগে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছে বণিক সংগঠনগুলি। ফলে মোদী সরকারের বাজেটে এবারে কর্মসংস্থানে জোর দেওয়া হবে বলে শুরু হয়ে গেছে প্রচার। কিন্তু গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি রেগাকে শক্তিশালী করার বিশেষ কোনো পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের। স্বাভাবিকভাবেই এবারে বাজেটে বাড়তেও থাকবে রেগা বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। কেন্দ্রে 1 ফেব্রুয়ারি পেশ হতে চলেছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন 3য় দফার সরকারের প্রথম বাজেট। প্রতি বছর বাজেটে দেশে চরম বেকারি বেড়ে চলার কথা জানিয়ে কর্মসংস্থান সৃষ্টির দাবি জানায় বিভিন্ন সংগঠন। বাজারে কাজ নেই, চলছে ছাঁটাই, আয় কমে গেছে মানুষের, ফলে শিল্পের বাজারে সংকট। তবে এবারে চিত্র কিন্তু ভিন্ন। বাজেটের আগে আলোচনা অর্থমন্ত্রী সীতারামনকে ডেপুটেশন দিয়ে কেন্দ্রকে কাজের সংস্থান করে আয় বাড়িয়ে বাজার চাঙ্গা করার দাবি জানিয়েছে বণিক সভা সিআইআই। ফলে মোদী সরকারের বাজেটে এবারে কর্মসংস্থানে জোর দেওয়া হবে বলে প্রচার শুরু করেছে একাংশ মহল। তবে সেই কর্মসংস্থানে উপেক্ষিত রয়ে গেছে ইউপিএ সরকারের রেগা প্রকল্প। এবারে বাজেটেও রেগায় গুরুত্ব
দেওয়ার কোনো উদ্যোগ নেই বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। গত বাজেটেও কমেছে রেগার বরাদ্দ কমায় বিরোধীরা সরব হওয়ায় অর্থ মন্ত্রকের যুক্তি ছিল রেগা চাহিদা নির্ভর প্রকল্প। বরাদ্দ কমার পিছনে চাহিদা কমে যাওয়ার যুক্তি টেনেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু যেটা বলা হয়নি তা হলো যে রেগা তালিকার দেদার নাম ছাঁটা হয়েছে। গোটা মোদি জমানা ছাঁটা হয়েছে 1 কোটি রেগা তালিকার থাকা কর্মপ্রার্থীর নাম বাদ দেওয়াতে কমেছে চাহিদা মতো কাজের প্রকল্পে বরাদ্দ কমানোর এই কায়দা নজিরবিহীন বলে অভিযোগ বিরোধীদের। উল্লেখ করা যেতে পারে, কর্মসংস্থান বাড়াতে প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ বা উৎপাদন ভিত্তিক ভর্তুকি চালু করেছে দ্বিতীয় মোদী সরকার। কর্পোরেট সংস্থার এই প্রকল্পে ভর্তুকি মিললেও এতে কর্মসংস্থান বিশেষ কিছু বাড়েনি। তবে নতুন তৃতীয় দফার পিএলআই প্রকল্পে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নিচ্ছে বলে ইতিমধ্যে রিপোর্ট প্রকাশ করেছে বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমগুলি। রেগাকে কার্যত বাতিলের খাতায় তুলে দেওয়ার যে প্রক্রিয়া চলছে তা এবারেও অব্যাহত থাকবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মহল। 2024-25 সালে রেগায় গত বছরের থেকে বরাদ্দ কমেছে মোট আভ্যন্তরীণ উৎপাদনের অর্থাৎ জিডিপি এর 0.26%, যেখানে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ এই রেগা প্রকল্পে জিডিপি এর 1.7% বরাদ্দ করা উচিত বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। এক্ষেত্রে বরাদ্দ বাড়ানো তো দূরের কথা, উল্টো কমিয়ে দেওয়া হয়েছিল বরাদ্দ। এদিকে শুধু বরাদ্দ কমানো নয়, যে অর্থ বরাদ্দ হয় তার 20% খরচ হয় প্রকল্পের গত বছরের খরচের দায় মেটাতে। একদিকে বরাদ্দ কমেছে, অন্যদিকে বরাদ্দের 20% খরচ হয়েছে গত বছরের দায় মেটাতে। রেগা প্রকল্পে চলতি জানুয়ারি মাসে 9.31 কোটি রেগা কর্মপ্রার্থীর কাজ মিলেছে। এই কর্মপ্রার্থীর 75% মহিলা। রেগার কর্মসংস্থান হলো গ্রামীণ অর্থনীতির জীবনরেখা। সেই রেখা প্রকল্পকে খয়রাতি প্রকল্প বলে অভিহিত করেছে কেন্দ্র। 2019-20 থেকে 2023-24 সাল পর্যন্ত রেগা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে 4 কোটি জব কার্ডের নাম, আর নতুন জব কার্ড হয়েছে মাত্র 1.2 কোটি। এক্ষেত্রে অভিযোগ, বিশেষ কোনো কারণ ছাড়াই 15% জব কার্ড বাদ দেওয়া হয়েছে ত্রিপুরায়ও। বর্তমানে আধার বেশ পেমেন্ট সিস্টেম বা ডিজিটাল পদ্ধতি চালু করে চলেছে দেদার জব কার্ড বাতিল প্রক্রিয়া। বিভিন্ন রাজ্যে অভিযোগ উঠেছে, গত বছর যাদের নাম নথিভুক্ত ছিল জব কার্ডের তালিকায়, আচমকা তাদের নাম বাদ পড়ায় তাদের এখন আর কাজ মেলে না। সোজা হিসেবে 9 কোটি রেগার কর্মপ্রার্থীকে তাদের কাজ থেকে বঞ্চিত করা হয়েছে বিজেপি সরকারের আমলে, অভিযোগ বিরোধী দলগুলোর। এদিকে নয়া রেগা প্রকল্প কার্যকরে যে ডিজিটাল ABPS পদ্ধতি চালু হয়েছে তাতে বহু গরিব পরিবার উপযুক্ত স্মার্টফোনের অভাবে এবং এলাকায় নেটওয়ার্ক না থাকায় এই প্রযুক্তির সুযোগ থেকে বঞ্চিত। এতে রেগায় কাজের সুযোগ হারিয়েছে তারা। 27% জব কার্ড গ্রাহক APPS পদ্ধতির সুযোগ নিতে না পারায় এতে কাজ এবং বকেয়া মজুরি কিছুই মিলছে না তাদের। এদিকে রেগার বরাদ্দ কম, জব কার্ডের দেদার নাম ছাঁটাই, ডিজিটালের সুযোগ না থাকায় কাজ মিলছে না। আবার প্রকল্পের রাজ্য বরাদ্দের অর্থ বিলিতে চলছেন চরম ঢিলেমি। কেন্দ্রের গ্রাম উন্নয়ন মন্ত্রক সূত্রে জানা গেছে, রেগায় মজুরি বাবদ রাজ্যগুলির কেন্দ্রের কাছে মোট পাওনা হলো 4,315 কোটি টাকা। কেন্দ্র মজুরি টাকা বকেয়া ফেলে রাখার রেগা শ্রমিকদের কাজ করে মজুরি পেতে পেরিয়ে যায় বছর। এছাড়াও রেগা প্রকল্পে কাজে সরঞ্জাম বাবদ অর্থ বরাদ্দ করে থাকে কেন্দ্র। মোট সরঞ্জাম খরচে 60% কেন্দ্র এবং 40% খরচ করে রাজ্য। এই অর্থের বকেয়া পাওনার পরিমাণ হলো 5,715 কোটি টাকা। ফলে মোট পাওনা বকেয়া অর্থের পরিমাণ 10,000 কোটি টাকার উপর। রেগা কার্ড কম করে 5 বছর বৈধ থাকে, পরে রিনিউ করার সময় তা যাচাই করা হয়। এতে উপযুক্ত নোটিশ দেওয়া হয় রেগা গ্রাহককে। রেগার জব কার্ড গ্রাহক অন্য রাজ্যে স্থায়ীভাবে চলে গেলে বা মারা গেলে তা বাতিল করা হয় বলে উল্লেখ রয়েছে রেগা আইনে। কিন্তু বিজেপি সরকারের আমলে রেগার জব কার্ড বাতিলে কোনো আইন মানা হয়নি বলে দাবি বিরোধীদের। সার্বিক পরিস্থিতিতে রেগা বাস্তবায়নকে সুসংগত না করলে গ্রামীণ অর্থনীতি সুসংগত হবে না বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজধানী আগরতলার অদূরে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি তিতাস নদীর পাড়ে জঙ্গি প্রশিক্ষণের জন্য ঘাঁটি করে উঠেছে বলে উপগ্রহ থেকে ছবি পেয়েছেন ভারতীয় গোয়েন্দারা। সৌজন্যে রয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI।
অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নৈরাজ্যিক বাংলাদেশ দ্রুত পরিণত হচ্ছে ভারত বিরোধীদের একটি প্রধান আশ্রয়স্থল, যেখানে ধীরে ধীরে নিজের শেকড় ছড়িয়ে চলেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া মহকুমার তিতাস নদীর তীরে একটি বড় ইসলামী জঙ্গি সংগঠন গড়ে উঠছে বলে প্রমাণ পেয়েছে ভারতীয় গোয়েন্দারা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের 30 থেকে 35 জন জঙ্গি এবং তালিকাভুক্ত অপরাধী রয়েছে, যারা লুকচক্ষুর আড়ালে অস্ত্র ও গোলা বারুদ এবং বিস্ফোরক ব্যবহার প্রশিক্ষণ নিতে শুরু করেছে বলে জানতে পেরেছে গোয়েন্দারা। একইভাবে মিজোরামের সীমান্তের ওপারে বাংলাদেশের বান্দরবন জেলার শাড়ি পাহাড় এলাকায় তৈরি হয়েছে আরেকটি বড় আস্তানা। রোহিঙ্গা সন্ত্রাসবাদীদের নিয়ে গঠিত আরাকান সেলভেশন আর্মি 40 থেকে 45 জনেরও বেশি জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে ওই আস্তানায়। এই সংগঠনগুলির পৃষ্ঠপোষকতায় আইএসআই এর মূল উদ্দেশ্য হল ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে অস্থিতিশীল করা। পূর্ব পাকিস্তানের শাসনের দিনগুলিতে পাকিস্তান সরকার উত্তর পূর্ব ভারতের সমস্যা সৃষ্টির জন্য আশ্রয় দিয়েছিল সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে এবং লালন পালন করেছিল তাদেরকে। এরপরে জিয়াউর রহমান এবং হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে বাংলাদেশের সামরিক স্বৈর শাসক ত্রিপুরার টিএনভি, এটিটিএফ, ত্রিপুরার এনএলএফটি এবং আসামের উলফার মতো উত্তর পূর্বে জঙ্গি সংগঠনগুলিকে দিয়েছিল বিশেষ সহায়তা। তবে এই জঙ্গি আস্তানাগুলি ভেঙে দিয়েছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। কিন্তু মোহাম্মদ ইউনূসের অবৈধ সরকারের সময়কালে এবার একবার শুরু হয়েছে সন্ত্রাসবাদীদের পৃষ্ঠপোষকতা, যেখানে মধ্যস্থতা করছে জামাত, হেফাজতি এবং হিজবুল তাহরিরের মতো মৌলবাদী অপরাধী সংগঠন। 30 থেকে 35 জন জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে। বাংলাদেশের বান্দরবনের গুমদুম ইউনিয়ন ভুক্ত দুর্গম শালি পাহাড়ে রয়েছে আরেকটি ক্যাম্প। আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মির প্রায় 40 থেকে 45 জন জঙ্গি ওখানে প্রশিক্ষণ নিচ্ছে। আনসারুল্লাহ বাংলা টিম এবং হিজবুল তাহরির ক্যাডারদের প্রশিক্ষণ ছবিও পেয়েছে ভারতের গোয়েন্দারা। আর এসব ছবি পাওয়া গিয়েছে উপগ্রহ থেকে। গোয়েন্দাদের মতে অন্তত 125 থেকে 130 জন প্রশিক্ষণ নিচ্ছে 3টি ক্যাম্পে। ভারত সরকার এ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। ইতিমধ্যেই দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে সতর্ক করেছে দিল্লি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2022 সালের এসটি, এসসি, ওবিসি সমস্ত যোগ্যতা সম্পন্ন এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নবম ও দশম শ্রেণীর শিক্ষকের শূন্য পদে অতি সত্বর নিয়োগের জন্য মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানিয়েছে এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। বর্তমান সরকারের আমলে গত 6 বছরে নবম ও দশম শ্রেণীর জন্য মোট 625 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। টেট এর ক্ষেত্রে শিক্ষক নিয়োগ করা হলেও নবম দশম শ্রেণীর ক্ষেত্রে কেন নিয়োগ করা হচ্ছে না সেই ব্যাপারে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তুলেছেন এসটিজিটি উত্তীর্ণ প্রার্থীরা। সম্প্রতি সংবাদপত্রের বিজ্ঞাপনের মাধ্যমে শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য প্রযোজ্য কিনা তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন চাকুরি প্রার্থীরা। 2022 সালে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের সবাইকে সংরক্ষণ অনুযায়ী শূন্যপদ তৈরি করে নিয়োগের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানিয়েছে এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। বরাবর সামনে আগে এগিয়ে যায়, যাতে অতি সত্বর সবাইকে শিক্ষক নিয়োগ করে, কিন্তু রিজার্ভেশন মেনে পোস্ট ইনক্রিজ করে সবাইকে যেন করে। আজকে যখন 230 নোটিফিকেশন আউট হয়েছিল, হাইকোর্ট যখন বলেছে রিজার্ভেশন ফলো করতে, তো অটোমেটিক ওখানের মধ্যে এসটি পোস্ট কমে যায়। আমরা বলেছি না, সেটা যেন না হয়। পোস্ট অনেক খালি পড়ে আছে, এসটি আরটিআই রিপোর্ট আছে, অনেক পোস্ট খালি পড়ে আছে। তাদের জন্য পোস্ট ইনক্রিজ করে সবাইকে রিক্রুট করে, কেউ যাতে বাদ না যায়, না কোনো এসসি, না কোনো এসটি, না কোনো ইউআর। এখন যখন 700 পোস্ট আসছে, কথা বলছে, সেটা যদি আমাদের জন্য হয়, যদি তার মধ্যে সবাই আসে ভালো কথা, যদি সকলে আসে, যদি না আসে তাহলে আমি রাজ্য সরকারের কাছে আমরা বিনম্র আবেদন রাখবো যাতে ওনারা ভালোভাবে এই জিনিসটা। নিয়োগের ক্ষেত্রে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে আসছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। কয়েকটি ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে নোটিশ জারি করেছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। এদিকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে একের পর এক দুর্নীতির রিপোর্ট কেন্দ্রকে পাঠাবে রাজ্য সরকার। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে বিপাকে পড়ল
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুধু তাই নয়, একের পর এক নিয়োগ দুর্নীতির জন্য ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ার জন্য গঠিত বিভিন্ন নিয়োগ কমিটির প্রতিনিধিদের আইনি বেড়াজালে জড়িয়ে পড়ার দেখা দিয়েছে আশঙ্কা। ফলে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় জুড়ে বিশেষ করে প্রশাসনিক বিভাগে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসোসিয়েট প্রফেসর সহ অন্য পদে নিয়োগ দুর্নীতির একের পর এক অভিযোগ উঠে আসছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ নীতি লঙ্ঘন করে একাংশ ক্ষমতাবান প্রার্থীদের চাকরি প্রদানের সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ উঠছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। এর জন্য রাতারাতি পরিবর্তন করা হয় নিয়োগ নীতিও। এরপর আয়োজিত হয় অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসোসিয়েট প্রফেসর পদে লোক দেখানো লিখিত পরীক্ষাও হয়েছে। আর এই সব দুর্নীতিগুলি প্রমাণ সহ দাখিল হয় কেন্দ্রীয় সরকারের কাছে। এরপরই ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া হস্তক্ষেপ করেছে কেন্দ্র সরকার। এমনকি কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এ নিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে জারি করেছে নোটিশ। এই নোটিশ আসার পরই নড়ে চড়ে বসতে বাধ্য হলো ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য সহ গোটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিপাকে পড়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই এখন প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। যদিও ইউজিসি সূত্রে খবর এ দফায় তাদের শেষ রক্ষার সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে যারা অনৈতিকভাবে বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যোগ দিলেন তাদের অবস্থা কি 10,323 শিক্ষক শিক্ষিকাদের মতো হতে পারে তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। এদিকে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসোসিয়েট প্রফেসর পদের নিয়োগ নিয়ে দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি একটি তদন্ত কমিটিও গঠন করে নিয়েছে সরকার। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় নিয়োগ দুর্নীতির রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের মেধাবী যুবক যুবতীদের চাকরি না দিয়ে বহিরাজ্য থেকে বেকারদের ধরে এনে চাকরি প্রদানের মেলা হচ্ছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদ সহ অন্যান্য পদে নিয়োগ দুর্নীতি ঘিরে দিল্লিতে বৈঠকের আগেই প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের একাংশ কর্মী। অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার সহ অন্য পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কমিয়ে দিয়েছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে চাকরির জন্য চাকরির প্রার্থী ন্যূনতম যোগ্যতা স্নাতকোত্তর স্তরে 55% থাকা বাধ্যতামূলক। এর সাথে কোনো চাকরি প্রার্থী যদি পিএইচডি ডিগ্রি, নেট উত্তীর্ণ এবং অভিজ্ঞতা থাকে তবে ওই চাকরি প্রার্থীকে প্রাধান্য দেওয়া হবে। এমনকি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে 60 বছরের যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরও আবেদনের সুযোগ এবং যোগ্যতা থাকলে চাকরি প্রদানের বিধান রয়েছে। উল্লেখ্য, এই পদের ক্ষেত্রে যদি কোনো চাকরি প্রার্থী কোনো পরীক্ষায় বহিষ্কৃত হন, তার নামে মামলা থাকে তবে চাকরি হবে না। এমনকি অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগের ক্ষেত্রেও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 10 বছরের চাকরির অভিজ্ঞতা, ন্যূনতম 5টি প্রকাশনা থাকা বাধ্যতামূলক। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে প্রথমে 2019 সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তবে এরপর এই নিয়োগ প্রক্রিয়া কয়েকবার বাতিল হয়ে যায়। এরপর আবার 2024 সালে সম্পূর্ণ অবৈধভাবে নিয়োগ নীতি পরিবর্তন করে শুরু হয়ে যায় নিয়োগ প্রক্রিয়া। যদিও এরপর অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে নিয়োগের জন্য 752 জন প্রার্থী আবেদন করেন, তবে এক অদৃশ্য কারণে আবেদনকারীদের ঠিকানা গোপন রাখা হয়, যা ভূভারতে ব্যতিক্রম ঘটনা। এমনকি কেন 2019 সালে আবেদনকারী প্রার্থীদের সুযোগ দেওয়া হলো না নিয়োগ প্রক্রিয়া, এ নিয়েও নীরব বিশ্ববিদ্যালয়। উল্টো অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ার আগেই ফাঁস হয়ে গিয়েছে প্রশ্নপত্র। অভিযোগ, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসোসিয়েট প্রফেসর সহ অন্যান্য পদে নিয়োগের ক্ষেত্রে রাতারাতি পরিবর্তন করা হয়েছে নিয়োগ নীতি। অভিযোগ, রাজনৈতিক চাপে, প্রভাবে, প্রশাসনিক চাপে ও হুমকিতে বাধ্য হয়ে নিয়োগ নীতি পরিবর্তন করতে বাধ্য হন খোদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার নিয়োগের যোগ্যতা কমিয়ে স্নাতক করা হয়েছে। এমনকি আবেদনের বয়স সীমা 40 বছরের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে, যাতে নেট এবং পিএইচডি উত্তীর্ণরা এই পদের জন্য আবেদন করতে না পারে। একইভাবে অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে 10 বছরের অভিজ্ঞতা, 5টি প্রকাশনার বিষয়টি গায়েব করে দিয়েছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। আর এই সবগুলি বিষয়ে অভিযোগ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 29শে জানুয়ারি রবীন্দ্র ভবনের সামনে আয়োজিত সিপিআইএম এর রাজ্য সম্মেলন উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে দলীয় প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। সমস্ত জল্পনা শেষে রবীন্দ্র ভবনের সামনে প্রকাশ্য রাজ্য সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সিপিআইএম দল। দলীয় রাজ্য সম্মেলনের ব্যাপারে থানা সহ সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী।
দলীয় প্রচার সজ্জা নষ্ট করলেও আগামী 29শে জানুয়ারি দলীয় রাজ্য সম্মেলনে ত্রিপুরার শান্তিপ্রিয় ও গণতন্ত্রপ্রিয় জনগণের সহযোগিতা এবং পুলিশ প্রশাসনের ভূমিকা সদর্থক হবে বলে আশা প্রকাশ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। আগে এই আইপিএফটি এখন মথাও তোমাদের এই ইয়েতে গোয়ালে ঢুকিয়ে নিয়েছে। কেন আতঙ্ক? গণতান্ত্রিক ব্যবস্থায় গণতন্ত্রকে মজবুত করতে গেলে পরে সত্যিকারের যদি ডেভেলপমেন্ট জনগণের কাছে সেরকম সুনিশ্চিত করতে হয়, বিরোধীদেরকে স্থান দিতে হয়। তো আশা করি আগামীকাল মসৃণভাবেই ত্রিপুরাজ্যের যে শান্তিপ্রিয় গণতন্ত্রপ্রিয় জনগণের সহযোগিতায় এবং পুলিশ প্রশাসনের তাদের সুমতি হবে, শাসক দলের এই অন্যায় আবদারগুলি এড়িয়ে তারা সত্যিকারে তার ভূমিকা পালন করবেন এবং আমাদের এই সমাবেশও সফল হবে, এটি আমি আশা করি। সবই ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর আবারও স্বাগত। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রতিনিধি হলেন সাংবাদিকরা। স্বাভাবিকভাবে রক্ষা করতে হবে এর গরিমা। মঙ্গলবার রাজ্যের সংবাদ জগতের সর্ববৃহৎ সংগঠন অ্যাসেম্বলি অব জার্নালিস্টের আলোচনা সভায় এরকমটাই জানান সাধারণ সম্পাদক সানিত দেবরায়। সাংবাদিকদের আচার আচরণ, চলাফেরায় এই বিষয়টি প্রতিফলিত করার উপরও গুরুত্ব আরোপ করেন অ্যাসেম্বলি অব জার্নালিস্টের সাধারণ সম্পাদক সানিত দেবরায়। অ্যাসেম্বলি অব জার্নালিস্টের উদ্যোগে বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতা শীর্ষক এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে। খবর ফ্রেটার্নিটি আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে দাবি করে থাকি, যদিও সংবিধান চতুর্থ স্তম্ভ বলে আলাদা কোনো স্তম্ভের উল্লেখ করে না। আমরা বলি যে আমরা অন্য যে তিনটি স্তম্ভ তার মতো সমানভাবে আমরা কাজ করি, সমান সিরিয়াসনেস, সমান অভিজ্ঞান নিয়ে আমরা কাজ করি, তাহলে এটা আমাদের আচার আচরণ চলাফেরায় সেটা রিফ্লেক্টেড অবশ্যই হতে হবে। অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমরা একটা বিশেষ জরুরি কাজ করছি, মানুষের কাছে খবরটি আমরা পৌঁছে দিতে চাইছি, সেটা সত্য হতেই হবে। উৎসাহ করে সেটা সম্ভব হবে না। উৎসাহ করে আপনি সাময়িক ফল পাবেন, হয়তো আপনার সার্কুলেশন হঠাৎ করে বেড়ে যাবে, হয়তো আপনার টিআরপি হঠাৎ করে বেড়ে যাবে, কিন্তু সাডেনলি এটা ড্রপও করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ হিসাবে আপনার যে কাজ, আপনি সেই কাজটা করলেন না, এই আপনি খুব বেশি দূর যাবেন না, এটা মনে রাখতে হবে, এটা বিশ্বাস করতে হবে এবং এর জন্য আপনার পেশার পাশাপাশি কিছু পড়াশোনা করতে হবে। আমি যেটা বললাম যে বাইরে থেকে যারা বাগদেবীর আরাধনার বাকি রয়েছে হাতে মাত্র আর কয়েকটা দিন। রাজ্যের সবচেয়ে বড় সরস্বতী মূর্তি তৈরি হচ্ছে বরদোয়ালিতে। পুর নিগমের 40 নম্বর ওয়ার্ডের উদ্যোগে চলছে এই পূজার আয়োজন। ছন, বাঁশ এবং মাটি দিয়ে তৈরি করা হচ্ছে বিশালাকার এই সরস্বতী মূর্তি। মূর্তির উচ্চতা প্রায় 40 ফুট বলে জানিয়েছেন আয়োজক কর্মকর্তারা। সরস্বতী পূজা উপলক্ষে মোট 9 দিন ধরে মেলা এবং উৎসব চলবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। থাকছে 9 দিনের জন্য
আর আমাদের মূর্তি উচ্চতা 40 ফুট, যেটা এবার চতুর্থ বছর পা দিল। তো আমরা এই প্রতি বছরই এরকম ত্রিপুরার সবচেয়ে বড় সরস্বতী মার পুজো হয়ে থাকে। আগামী দিনেও এটা জারি থাকবে, যাতে ত্রিপুরার সবচেয়ে বড় পুজো হয়ে থাকে। কার উদ্যোগে হচ্ছে এটা? অ্যাকচুয়ালি আমাদের এএমসি ওয়ার্ড 40 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে পূজাটা করা হচ্ছে। আউটসোর্সিং ঠিকাদারদের অধীনে দীর্ঘদিন ধরে জিবি হাসপাতালে প্রায় 600 জন সুলভ কর্মী কাজে নিযুক্ত আছেন। তাদের অভিযোগ, দীর্ঘ 3 মাস ধরে তাদের বেতন প্রদান করা হচ্ছে না। গত ডিসেম্বর মাসে ঠিকাদার সংস্থার কর্তার সাথে দেখা করলে তিনি জানান, গত 18 ডিসেম্বর তাদের বকেয়া টাকা পরিশোধ করা হবে, কিন্তু এখনো পর্যন্ত প্রদান করা হয়নি তাদের বেতন। এ বিষয়ে ঠিকাদার সংস্থার কর্মকর্তাদের সাথে কর্মচারীরা যোগাযোগ করলে বেতন প্রদান নিয়ে তালবাহানা করা হচ্ছে তাদের সঙ্গে। তাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছেন সংশ্লিষ্ট কর্মচারীদের। তাই বকেয়া বেতন প্রদানের দাবিতে মঙ্গলবার বিক্ষোভে সামিল হয়েছেন তারা। অবিলম্বে বেতন প্রদানের দাবিও করেন সংশ্লিষ্ট কর্মচারীরা। আমরা বেতন পাই না, এলাকায় আছি, তারা ডেটের পর ডেট দিতেছে, আজকে দিব, কালকে দিব, আজকে 3 মাস ধরে এইভাবে আমরা ডেটের পর ডেট দিতেছি। টোটাল কত মাসের বেতন পাও না? আমরা রানিং 3 মাস, আর 2 দিন গেলে 3 মাস। আমরা 3 মাস। তো এই কতজনের মানে বেতন হয়েছে না, বা আপনারা কতজন আছেন এখানে? আমরা এখানে 500 না 600 উপরে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।